মুখ্যমন্ত্রীর দিল্লি সফর নিয়ে উঠছে অনেক প্রশ্ন, নানান প্রশ্ন। এই সব নিয়ে একেবারে বিস্তারিত ব্যাখ্যা করলেন বিশিষ্ট রাজনৈতিক বিশ্লেষক অর্কপ্রভ সরকার। শুনুন। মুখ্যমন্ত্রীর দিল্লি সফর ঘিরে অনেক প্রশ্ন তো উঠছে। 20 তারিখ তিনি সংসদে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করবেন, কয়েকজন সাংসদও যাবেন। কিন্তু রিজার্ভ ব্যাংক বিভিন্ন রাজ্যের আর্থিক পরিস্থিতি নিয়ে যে রিপোর্ট প্রকাশ করেছে তাতে মুখ্যমন্ত্রীর বক্তব্য তো প্রশ্নের মুখে পড়ছে। যে স্টেট গ্রস ডোমেস্টিক প্রোডাক্টের 6.8% কেন্দ্রীয় অনুদান 23-24 আর্থিক বর্ষে, আবার 22-23 আর্থিক বর্ষে সেটা ছিল 7.3%, 21-22-এ 7.7%। অর্থাৎ কেন্দ্র টাকা দেয় না বলে যে চিলচিৎকার তৃণমূল কংগ্রেস করছে তা একেবারেই সত্যি নয়, রিজার্ভ ব্যাংকের পরিসংখ্যান বলছে। এবং ভারতবর্ষের অন্যান্য রাজ্যের থেকে পশ্চিমবঙ্গকে কেন্দ্রীয় সরকার বেশি সাহায্য করে, তথ্য তাই বলছে। এখন 100 দিনের কাজে বকেয়া 7,000 কোটি টাকা, আবাস যোজনায় 5,000 কোটি টাকার বেশি। মুখ্যমন্ত্রী বলছেন 21-এর নির্বাচনে হেরে গিয়ে বাংলায় আর্থিক অবরোধ করছে বিজেপি। এখন বিজেপির পাল্টা দাবি যে 10 বছর ধরে ভুয়ো 1 কোটি জব কার্ডের মাধ্যমে প্রচুর টাকা নয়ছয় করা হয়েছে। আবাস যোজনার ক্ষেত্রেও তাই। আগে সেই টাকা উদ্ধার করুক, দোষীদের শাস্তি দিক, তারপরে অটোমেটিক্যালি টাকা পেয়ে যাবে। কিন্তু এই রাজনৈতিক চাপানোতর, কিন্তু কেন্দ্রীয় বঞ্চনার যে অভিযোগ তৃণমূল তুলছে সেটা কতটা বাস্তবসম্মত রিজার্ভ ব্যাংকের সাম্প্রতিক প্রকাশিত এই রিপোর্ট সেটা কিন্তু চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে। রাজ্যের নিজস্ব কর আদায় জাতীয় করের থেকে কম। স্টেট গ্রস ডোমেস্টিক প্রোডাক্টের 5% হচ্ছে নিজস্ব কর আদায়, যেটা ন্যাশনাল অ্যাভারেজ 7%। আর কর ব্যতীত অন্য ক্ষেত্র থেকে আয় 0.4%, সেখানে ন্যাশনাল অ্যাভারেজ 1.2%। অর্থাৎ 100 টাকা আয় হলে 54 টাকা রাজ্যের নিজস্ব কর, সেখানে অন্যান্য রাজ্যগুলোর 100 টাকা আয়ের মধ্যে 70 টাকা হচ্ছে নিজস্ব কর। কেন এরকম? আসলে শিল্প নেই, কলকারখানা নেই। শিল্প, কলকারখানা, ইন্ডাস্ট্রি, বিজনেস না থাকলে রাজ্যের নিজস্ব আয় বাড়ে না। আমাদের ঈশ্বর পরিত্যক্ত বঙ্গদেশের এটাই দুর্ভাগ্য। আসলে মুখ্যমন্ত্রী ন্যারেটিভটা তৈরি করতে চাচ্ছেন গ্রামের মানুষদের কাছে, দেখো কেন্দ্র টাকা দিচ্ছে না বলে তোমাদের ন্যায্য কাজ করেও টাকা পাওনি। বিজেপির ওই ন্যারেটিভটাকে কিছুটা বানচাল করতে, যে টাকা কেন্দ্র সরকার দিয়েছিল কিন্তু টাকা চুরি হয়ে গেছে, সেই জন্যই কেন্দ্র টাকা দিচ্ছে, এই চাপানুতার চলবে। কিন্তু রিজার্ভ ব্যাংকের সমীক্ষা ওই বৃহত্তর প্রশ্নটা তুলে দিল যে রাজ্যের যে কেন্দ্র বিরোধী একটা অবস্থান, সেই অবস্থানের কতটা যৌক্তিকতা আছে। অন্তত তথ্য পরিসংখ্যান বলছে যৌক্তিকতা নেই। প্রধানমন্ত্রীর কাছে তিনি এই দাবি সনদ পেশ করবেন। গিরিরাজ সিং সংসদে তৃণমূলের লোকসভার দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়কে বলেছেন যে ফান্ড রিলিজ করার এখতিয়ার তার নেই, যা করতে পারেন প্রধানমন্ত্রী করতে পারেন। তো প্রধানমন্ত্রীর সঙ্গে মুখ্যমন্ত্রীর দেখা করার পরামর্শ দিয়েছিলেন। মুখ্যমন্ত্রী এসছেন, প্রতিনিধি দল নিয়ে যাবেন, নিশ্চয়ই খালি হাতে যাবেন না, কাগজপত্র নিয়ে নিশ্চয়ই যাবেন, কিছু নিশ্চয়ই কথা বলবেন। তবে আমার যে ধারণা যে এই মুহূর্তে কেন্দ্রের তরফ থেকে কোনো অর্থ রিলিজ করা সম্ভব নয়। দেখুন, ন্যাশনাল হেলথ মিশনের টাকা আটকে গেছে। ভারতবর্ষের অন্যান্য বিরোধী শাসিত রাজ্য কেন্দ্রের যে যে নিয়মকানুন আছে সেগুলো মেনে চলে, সরকার মানবে না, পশ্চিমবঙ্গ সরকার, তাই টাকা আটকে যাচ্ছে। নিয়মকানুন তো মানতে হবে। ন্যাশনাল হেলথ মিশনে 60% কেন্দ্র, 40% রাজ্য। আশাকর্মীদের বেতন হয়, অনেকগুলো প্রাইমারি হেলথ সেন্টার আছে। কি অসুবিধা আছে? কেন্দ্রের যে বিধিগুলো আছে সেগুলো মানতে। পায়ে পায়ে ঝগড়া করলে তো খুব মুশকিল। একজন অঙ্গরাজ্য কখনো কেন্দ্রীয় সরকারের সঙ্গে পায়ে পায়ে ঝগড়া করলে কি রাজ্যের উন্নতি হয়? অন্যান্য রাজনৈতিক দল, বিরোধী শাসিত রাজনৈতিক দলের সঙ্গেও কেন্দ্রের সরকারের রাজনৈতিক পার্থক্য আছে। উড়িষ্যার নবীনবাবুর সাথে কি নেই? কিন্তু
কেন্দ্রের সঙ্গে সহযোগিতা করে তিনি চলেন, যাতে উড়িষ্যার উন্নয়ন কখনো বাধাপ্রাপ্ত না হয়। এটাই তো কোঅপারেটিভ ফেডারালিজম। আমরা ৪৫ বছর ধরে শুধু শুনছি কেন্দ্র টাকা দেয় না, কেন্দ্রীয় বঞ্চনা। কবে এই পার্সপেক্টিভ থেকে আমরা মুক্ত হয়ে একটু অন্যরকম ভাবতে শিখব, সেটাই এখন সব থেকে বড় প্রশ্ন।